একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো গয়না তোমার হজম হবে না। আই বিলিভ কোনো গয়না তোমার হজম হবে না, আর তোমার বিয়েটাও হবে না। এই বিয়ে নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে। আমি জানি না তুই কত টাকা নিয়েছিস, তোর কত টাকার প্রয়োজন ছিল যে তুই সোনিদির কাছ থেকে ভিখিরির মতো হাত পেতে। আমি না কল্পনাও করতে পারছি না, আমি কল্পনা করতে পারছি না তোর এই রূপ। বোন, হ্যাঁ দিদি, প্লিজ ইন্টারফেয়ার করিস না। আমি আমার সংসারটাকে বাঁচাতে চাইছি। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, সবাইকে বাঁচাতে চাইছি, আর তুই কেন ভেঙে দিচ্ছিস? দিদি, বিয়েটা হবে। হ্যাঁ দিদি, সুনিধির বিয়ে হবে। ও ব্যানার্জি বাড়িতে বউ হয়ে ঢুকবে আর আমার শাশুড়ি মাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবে, তাই তো? একদিকে ও সমস্ত পেপারস দেবে আর একদিকে ও ব্যানার্জি বাড়ির বউ হয়ে ঢুকবে। ক্লিয়ার? এর মাঝখানে তুই নাক গলাস না। আমি নাক গলাবই, কারণ এটা আমার বোনের সংসার। দরকার নেই নাক গলানো, নিজের সংসারে নাক গলা না। আগে গিয়ে দেখ তোর বর কোথায় আছে। সে তো বোধহয় এখন কোনো অ্যাসাইলামে আছে। দিদি, দিদি, আগে ওই মানুষটাকে বাঁচানো দরকার। ওই মানুষটা চলে গেলে তো শীতের সিঁদুরও চলে যাবে। বোন! হ্যাঁ দিদি, দিদি, আমি হাত জোর করছি, হাত জোর করে বলছি তুই চলে যা এখান থেকে, এখান থেকে চলে যা। আমি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব বুঝে নেব, আমি বুঝে নেব। আমি বোন প্লিজ দিদি, আমাদের পরিবারের মধ্যে না তুই আর থাকিস না। ছিনে জোকের মতো প্রথম থেকে পড়ে আছিস তুই। তোর আফসোস হচ্ছে না তো সংকল্পকে ছেড়ে তোর লোকে বিয়ে করেছিস বলে? বোন, ছি বোন, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি? না দিদি, সরি, আমি বিশ্বাস করি এইভাবে বলতে চাইনি। তুই বিশ্বাস কর, আমি সত্যি এইভাবে বলতে চাইনি। কিন্তু প্লিজ দিদি, আমার না এই মুহূর্তে মাথাটা ঠিক নেই। আমার জীবন থেকে না সব হারিয়ে গেছে দিদি, সব হারিয়ে গেছে। সরি। সুনিধি, এই নাও তোমার গয়না। কালকে এসে আমি নিচে হাতে সমস্ত গয়না তোমাকে পরিয়ে দেব, মেহেন্দি করিয়ে দেব, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে শ্রী তৈরি করা, আনন্দ নাড়ু তৈরি করা, সব করে দেবো আমি। এমনকি আমি সামনে বসে তোমার বিয়ে দেব। কিন্তু সুনিধি, আমি হাত জোর করছি, হাত জোর করছি সুনিধি, আমাদের সেলাই টেক্সটাইলকে তুমি বাঁচিও, প্লিজ বাঁচিও। কে ছিলাম? কেমন লাগলো? যার জন্য তুমি এত করলে সে তো তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিয়ে চলে গেল। তুমি বুঝবে না এসব, এটা দিদি বোনের ঝগড়া। আমরা পিঠোপিঠি বোন, কিন্তু ছোটবেলায় আমার মা খুব অসুস্থ ছিলেন। তখন থেকেই আমি ওকে খাইয়ে দিতাম, সাজিয়ে দিতাম, ওকে শাড়ি পরিয়ে দিতাম। ছোট থেকেই না ও শাড়ি পরতে খুব ভালোবাসত, খুব পাকা মেয়ে ছিল। কি জানো তো সুনিধি, ওকে আমি আবার শাড়ি পরাবো।
তবে বেনারসি পরাবো। আর এই গয়নাগুলো যে, এই গয়নাগুলো আমি প্রিয়মকেই পরাবো। ওই ব্যানার্জি বাড়িতে ওর অধিষ্ঠান হবে। ব্যানার্জি বাড়িতে প্রিয়মের অধিষ্ঠান হবে। এই আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। যদি সেটা হয় ঝিলাম, যদি সেটা হয় তাহলে তুমি যা বলবে, যা বলবে আমি সমস্ত কিছু করব। আমি তো তোমাকে একটাই কথা বলবো, কি তোমাকে দিয়ে আমি নাচ করাবো। ভয় নেই, ভালোই পেমেন্ট করবো। বিনা পয়সায় ডান্স করাবো না তোমাকে। কি ছক করছে এই মেয়েটা? এই মেয়েটা আবার কি ছক করছে? আমি কোনো ছক করছি না, আমি যা চেয়েছি সেটা পেতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? তাই আপনাকে যা বলছি আপনি সেই অনুযায়ী কাজ করুন, তার জন্য মোটা মোটা টাকা পাবেন। সব কিছু ডুবে যাওয়ার আগে আমি আর একবার জেগে উঠতে চাই, আর সেই ম্যাজিকটা শালঙ্কারা ব্যানার্জি খুব ভালো জানে। এনিওয়েজ, পাকা মাথা তো। প্রিয়ম, এই দেখো মেহেন্দি। জানি এটা মেহেন্দি। যদিও বা আমাদের বিয়েতে এই সমস্ত চল টল নেই, তবে আজকাল সবাই পড়ছে। কি ভালো লাগে না হাতটা মেহেন্দি পরলে, তাই না? আচ্ছা, তোমার বিয়েতেও তুমি মেহেন্দি পরেছিলে? হ্যাঁ, আমিও পরবো, আমিও মেহেন্দি পরবো। জানি তো। না, বলছিলাম যে আচ্ছা প্রিয়, তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দেবে? প্লিজ দাও না গো। দেবে তো? ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। তোমার মতন তেজি ঘোড়াকে কিভাবে লাগাম পরাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। লাগাম ছিঁড়তে কতক্ষণ লাগতো? আমি চাইলেই সংকল্পকে নিয়ে আলাদা হয়ে যেতে পারতাম। আমার স্বামী যে মাইনে পায় তাতে আরামসে ওর অফিস কোয়ার্টারে বসে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। কি তাই না? পারতাম তো, কিন্তু না সুনিধি, আমি সেভাবে বাঁচতেই শিখিনি। আমার মা বাবা, আমার দিদি যেভাবে শিক্ষা দিয়েছে, যে শিক্ষাগুলো দিয়েছিল আমাকে, সেই শিক্ষাগুলোর মধ্যে না এটাও পড়ে যে শুধু নিজের জন্য বাঁচতে নেই। আমার স্বামী বলে আমি শুধু তার সাথে সুখে সংসার করব? আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদা শ্বশুর পরিবারের সবাই না খেয়ে থাকবে, তা কি করে হয়? তাই আমি আর আমার স্বামী ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদনও করেছি। এবার সত্যি সত্যি ডিভোর্সও হয়ে যাবে। তারপর আমি তোমার সেই হাতে মেহেন্দি করব যে হাত আমার স্বামীর হাত ধরবে। কিন্তু সুনিধি, ভালোবাসা পাবে না। সেটা না প্রিয়ম, তুমি আমার উপর ছেড়ে দাও, বুঝলে? একটা পুরুষ মানুষের কাছ থেকে কিভাবে ভালোবাসা পেতে হয় সেটা সুনিধির খুব ভালো করে জানা আছে। ভালোবাসা আদায় করতে হয় নাকি বাড়ির বউদের? এটা কি বাড়ির বউদের কাজ? তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি... থাক ঝিলাম, তুমি যে ইশারাটা করছো সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। আমার সঙ্গে এইভাবে কথা বলবে না ঝিলাম। না, আস্ফালন দেখছিলাম, ভালোবাসার আস্ফালন। কিন্তু কি জানো তো সুনিধি, সংকল্প না প্রিয়মকেই ভালোবাসে। তুমি এই মেহেন্দি পরা হাত নিয়ে ওর হাত ঘটের ওপর রেখে দু চারটে মন্ত্র পড়ো, কিংবা আগুনের চারপাশে 7 পাক ঘুরে ফেলো, তাতে কিচ্ছু প্রমাণ হবে না যে সংকল্প তোমাকে ভালোবাসে। জোর করে বিয়ে করা যায় সুনিধি, কিন্তু জোর করে ভালোবাসা আদায় করা যায় না।
তুই কেন আবার আমাদের পিছনে আসছিস? দেখ বোন, আমি তোদের মাঝখানে আসতে চাই না। তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। আমি তো এখানে এসেছি শুধু এই মেয়েটার কাছ থেকে টাকা নিয়েছি বলে। অ্যাজ আ ডান্সার ও আমাকে এনেছে নাচ করার জন্য। তুই মেহেন্দি অনুষ্ঠানে মেহেন্দি পরাবি আর আমি ডান্স করব। ভাবা যায়? এক ঢিলে দুই পাখি। তুমি তো কথায় কথায় হাত তুলো মানুষের গায়ে, অস্ত্র তুলো, মানুষকে আঘাত করো। প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি। আর তুমি চিন্তা করো না, তোমারে বোধি বেজে গোকুলে বাড়িছে সে, মাথায় রেখো। সুনিধি, এই মেয়েটাকে এসব অনুষ্ঠানের মধ্যে রাখিস না, সরিয়ে দে। প্রিয় মেয়েটা অনেক সোবার, ওকে হ্যান্ডেল করা সোজা। কিন্তু এই মেয়েটাকে আমি এত বিশ্বাস করি না। খেলা যে কোনো সময় পাল্টে দিতে পারে। খেলা তো পাল্টে দেবই, আপনি চিন্তা করবেন না। খেলা আমি পাল্টে দেব। বাবা তুমি ছাড়ো তো ওর কথা। ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমি তোমায় বলছি। ওর আশ ফালুনি সার। এই তুমি গিয়ে রেডি হয়ে নাও, যাও। একটা কথা মাথায় রাখো জি, আজকে আমার মেহেন্দির অনুষ্ঠান। আজকে যদি প্রিয়ম আমাকে মেহেন্দি না পড়ায়, তুমি যদি নাচতে না আসো, তাহলে ওই ব্যানার্জি বাড়িতে গিয়ে আমি যে নাচটাই নাচবো না, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো তুমি, ওই পুরো বিল্ডিংটাকে আমি পাবলিক ডেকে আমি নিলাম করব। আমি গিয়ে ব্যানার্জি বাড়ির প্রত্যেকটা মানুষকে বাইরে ছুঁড়ে ফেলে দেব। বুঝতে পেরেছো? আর ব্যানার্জি বাড়ি কেন, ব্যানার্জি বাড়ির প্রত্যেকটা মানুষের মান সম্মান ইজ্জত সমস্ত কিছু নিলামে চড়া হবে। কথাটা মাথায় রেখো। শুনে রে, এই একটাও কথা নয়, একটাও কথা বলবে না। ধরো এটা, ধরো। জায়গাটাকে খুব সুন্দর করে সাজাও, নিজে রেডি হও, ভালো করে জায়গাটাকে সাজাও। বুঝতে পেরেছো? আর ছিলাম, তুমি তোমার ব্যাকআপ ডান্সার্সদের রেডি করো, নিজে রেডি হও, নাচতে চলে এসো। হ্যাঁ, আজকে আমার মেহেন্দির অনুষ্ঠান, শালঙ্কারা ব্যানার্জিকে তো ইনভাইট করতেই হয়। হ্যালো হ্যালো, আপনি কোথায়? মেহেন্দির অনুষ্ঠান তো শুরু হয়ে যাচ্ছে। ওটা তোমার বাড়ির অনুষ্ঠান, আমি যাব কেন? আসবেন না কেন? আসুন, এসে দেখে যান। আপনি তো স্পেশাল অতিথি। আপনার বাড়ির বউ কিভাবে আমার বাড়ির সামনে পড়ে আছে দেখে যান। বুঝতে পেরেছেন? দেখে যান, দেখে যান। আপনি বলছো যখন তখন যাব, কিন্তু হাতে মেহেন্দি পরলে কি কপালে সিঁদুর উঠবে? কি বলতে চাইছেন? কি আপনি কি বলতে চাইছেন? না, কিছু না। দেখো শেষমেশ কি হয়। তুমি শালঙ্কারা ব্যানার্জির সাথে একেবারে মুখোমুখি টক্কর নিচ্ছ। আরে সুনিধি, পাহাড়ের সঙ্গে মেঘের কি টক্কর হয়? হয় না। মেঘ একেবারে ভেঙে গুড়িয়ে জল হয়ে যায়, বৃষ্টি হয়ে ঝরে পড়ে, তারপর সেখান থেকে নদী, নদী থেকে নালা, নর্দমায় মিশে হারিয়ে যায়। আপনি এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, কোথা থেকে এত কনফিডেন্স আপনি পাচ্ছেন? কি করে কথাগুলো বলছেন আপনি? আপনি জানেন নিলামের সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। আমি একবার, জাস্ট একবার মুখ খুলবো আর আমার বাবা ওখানে গিয়ে সমস্ত কিছু নিলাম করে দিয়ে আসবে। ওহো, তাহলে তো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি আসছি,
আমি আসছি তোমার মেহেন্দির অনুষ্ঠানে। আসুন না, আসুন আসুন। কি বললো? ওই মহিলার কথা কেমন অদ্ভুত লাগলো জানো বাবা। যাই হোক, উনি যখন আসছেনই, প্রিয়া বলছিলাম উনি যখন আসছেনই তাহলে শাশুড়ি মাকে দিয়ে একটু কোমর নাচিয়ে দেব। বাবা চলো, রেডি হইনি আমরা। দিদি, তুই কেন এখানে নাচতে এলি? তুই ওই মেয়েটার কাছ থেকে হাত পেতে কেন টাকা নিলি? তোর কি মান সম্মান বোধ সব চলে গেছে? শোন, তুই কেন ওর থেকে হাত পেতে টাকা নিলি? বলছিস না কেন? উত্তর দে, উত্তর দে। কোনো কোনো প্রশ্নের উত্তর হয় না বোন। ছাড়, তুই মেহেন্দির ট্রেটা ভালো করে সাজিয়ে নে, আমি গিয়ে নিজেকে সাজিয়ে নি। কি চাইছিস বলতো? তোর সুখ। বরাবর আমি তাই চেয়ে এসেছি। দিদি, দিদি শোন না, শোন। কি গো, চলো তাড়াতাড়ি রেডি হতে হবে তো। একটা রিকোয়েস্ট ছিল মম। মম, আমি যে চাকরিটা করি তাতে তাতে সরকার থেকে আমাদের মাথা গোঁজার জন্য একটা ঠাঁই দেওয়া হয়। তো সেটাকে যদি অ্যাভেল করে আমরা সবাই সেখানে গিয়ে থাকি। দেখো, হতে পারে জায়গাটা ছোট, এত বড় প্রাসাদের মতো কোনো বাড়ি নয়, কিন্তু মম আমার মনে হয় আমরা সবাই সেখানে একটু অ্যাডজাস্ট করে থাকতে পারবো। ঠিক তাই দিদি, কথাতেই তো আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। দেখো না দিদি, এসব থেকে বেরিয়ে আসা যায় কিনা। মাম্মি তো বারবারই বলছে যে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু বৌদি তো শুনছে না। বৌদি তো কোনো মতেই শুনছে না। হ্যাঁ, ও এখন সুনিধির বাড়ি গেছে মেহেন্দি পড়াতে। এখন সব মেহেন্দির জিনিসপত্রগুলো সাজাবে, তারপর নিজে হাতে সুনিধির হাতে মেহেন্দি পড়াবে, আর সেই হাতটা এসে পড়বে সংকল্প তোর হাতে। তুই কেমন পুরুষ মানুষ যে বউকে অ্যালাউ করিস? আমি অ্যালাউ করছি মানে? আমি ওকে অ্যালাউ করিনি, আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। সংকল্প, বস, আমি তোর কথা শুনবো। দেখ, আমি যে অন্যায় করেছি এই পরিবারের সাথে, সঞ্জিতার সাথে, বৌদির সাথে, প্রিয়মের সাথে, ছিলমের সাথে, তার প্রায়শ্চিত্ত করতে আমি রাজি। আমি বোঝাবো, বিশ্বাস কর, আমি বোঝাবো। আর দরকার পড়লে আমি বিয়ে বাড়ি তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। থামো, সব জিনিসটা এত সোজা নয়। তুমি যদি বিয়ের বাড়িটা তছনছ করো না, ও তাহলে এই বাড়িটা নিলামে তুলবে। ভুলে যেও না, এখনো আমাদের শ্বশুর মশাই জীবিত আছে। উনি যদি এসব দেখেন তাহলে জীবিত অবস্থায় উনি মারা যাবেন। আমার ভাসুর ঠাকুর আছে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আর কিচ্ছু বলার নেই মম, তুমি লাগেজ গোছাও, আমরা সবাই মিলে ওই কোয়ার্টারই চলে যাব। পার ইয়ার আমাদের টার্নওভার কত বিজনেসের সেটা তুই জানিস সংকল্প? বৌদি, তুমি তো জানো সুভাষ। সংকল্পকে বুঝিয়ে দাও। এই বিজনেসটা তোর সামলাবার কথা ছিল সংকল্প, আর সেটা যদি তুই সামলাতিস তাহলে এত সমস্যার সম্মুখীন আমাকে হতে হতো না।
আর সেই সুযোগে কখনো কখনো সুভাষ, কখনো অন্য কেউ আমাদের বিজনেসের খুব ক্ষতি করেছে। এনিওয়েজ, সবাই একটা কথা মাথায় নিয়ে নাও যে শিলাই টেক্সটাইল বিক্রি হবে না।